ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে আজকের জিকে ক্লাসে স্বাগত। দেখো, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন পার্ট 2। ঠিক আছে, আগের দিন আমরা কয়েকটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন নিয়ে দেখেছিলাম, তার মধ্যে ইউএনও ইউনাইটেড নেশন অর্গানাইজেশনকে নিয়ে দেখেছি। এরপর আরও কয়েকটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বা ইন্টারন্যাশনাল সংস্থা রয়েছে যেগুলো পরীক্ষাতে আসে এবং প্রশ্ন দেখবে। আরআরবি এনটিপিসিতে তোমরা দেখো, ঠিক আছে, আরআরবিতে দেখো, বা তোমরা এসএসসিতে দেখো, বা তোমরা যদি ডাব্লিউবিপি, কেপি আর এসএসসির মধ্যে সিজিএল বা জিডি বা এমটিএস, তোমরা যে কোনো পরীক্ষাতেই দেখো প্রশ্ন কিন্তু এখান থেকে আসে। ঠিক আছে, মানে তোমরা প্রত্যেকটা পরীক্ষাতেই প্রশ্ন পাবে, একটা না একটা সংস্থা থেকে প্রশ্ন আসে। তো আমরা সবগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকে বাকি যতগুলো রয়েছে সবগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে আইএমএফ। ঠিক আছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তো দেখো, এটা নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, সেটা হচ্ছে কি 1944 সালে, ঠিক আছে, সালটা মনে রাখবে 1944। 1944, এক মিনিট, হ্যাঁ 1944 সালে একটা সম্মেলন হয় আমেরিকাতে। কোথায় হয়? আমেরিকাতে। সম্মেলনটার নাম কি? ব্রেটেন উডস সম্মেলন। ব্রেটেন উডস সম্মেলন, ঠিক আছে। এই সম্মেলনে ঠিক করা হয় যে আমাদের গোটা বিশ্বের জন্য একটা যে ফাইন্যান্সিয়াল কমিটি থাকা প্রয়োজন বা একটা সংস্থা থাকা প্রয়োজন, যা বিভিন্ন সময় বিভিন্ন দেশকে আর্থিকভাবে সাহায্য করবে। ঠিক আছে, তো তার জন্য দুটো সংস্থা গঠন করা হয়, একটা হচ্ছে আইএমএফ আর একটা হচ্ছে তোমার ওয়ার্ল্ড ব্যাংক। ঠিক আছে, তো আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তারা কি করে, কম সময়ের জন্য শর্ট টার্ম যে লোন সেটা দেয়, এবং ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে লং টার্ম, অনেক দিনের জন্য। ঠিক আছে, তো দেখো এই যে আইএমএফ, ঠিক আছে, এটা প্রতিষ্ঠিত হয়েছিল তোমার 1945 সালে, 1945-এ। ঠিক আছে, এবং এটার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি কোথায় অবস্থিত? এটা আমেরিকাতে। ঠিক আছে, ওয়াশিংটন ডিসি। বর্তমানে এটার হেড বা অধ্যক্ষ কে রয়েছেন? ক্রিস্টালিনা জর্জিভা। কে রয়েছে? ক্রিস্টালিনা জর্জিভা। ঠিক আছে, আচ্ছা, এই যে আইএমএফ, এখানে টোটাল 190টা দেশ সদস্য রূপে রয়েছে। এবং একটা জিনিস তোমরা জানবে, যদি কোনো দেশ আইএমএফ থেকে লোন নেয়, তার মানে সে দেশের যে আর্থিক পরিস্থিতি সেটা খারাপের দিকে চলে গেছে। কারণ আইএমএফ এ তখনই লোন নেওয়া হয় যখন একদম টাকা থাকে না এবং দেশে এমার্জেন্সি ফান্ড প্রয়োজন, এমার্জেন্সিতে টাকা প্রয়োজন, শর্ট টার্মের জন্য টাকা প্রয়োজন, তখন আইএমএফ এর কাছে যাওয়া হয়। ঠিক আছে, এই আইএমএফ এর যে নবীনতম সদস্য, নবীনতম, তার নাম কি? এন্ডোরা। ঠিক আছে, আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের যে লোগো। দেখো, আইএমএফ, ঠিক আছে, তার একটা স্পেশাল ড্রয়িং রাইটস রয়েছে, বিশেষ অঙ্কন অধিকার বা ড্রয়িং রাইটস। কাদের জন্য? কয়েকটা দেশের যে মুদ্রা সেইগুলোর জন্য। ঠিক আছে, যেমন একটা হচ্ছে ডলার। ডলার তোমরা জানো ইউএস এর মুদ্রা, আগের দিন ক্লাসে যখন ক্যাপিটাল কারেন্সি করিয়েছিলাম সেখানে বলেছিলাম। আরেকটা হচ্ছে ইউরো। এগুলো হচ্ছে তোমার ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো, যেমন হচ্ছে তোমার ইটালি। ঠিক আছে, এদের কারেন্সি হচ্ছে ইউরো। পাউন্ড, তারপর হচ্ছে ইয়েন। ইয়েন কোথাকার? জাপানের মুদ্রা। আরেকটা হচ্ছে রেমেনবি, সেটা হচ্ছে চায়না। তো এই যে পাঁচটা দেশ, পাঁচটা দেশের যে মুদ্রা রয়েছে, এগুলাকে কি করা হয়েছে? বিশেষ অধিকার দেওয়া হয়েছে, বিশেষ অঙ্কন অধিকার বা তোমার ড্রয়িং রাইটস। ঠিক আছে, এখানে একটা জিনিস তোমরা নোট করে রাখবে,
যে ভারতীয় মুদ্রা কিন্তু এটির মধ্যে নেই। ভারতীয় মুদ্রা ঠিক আছে, যেটা হচ্ছে রুপিস, এখানে নেই। একটুকু এই পয়েন্টটা মনে রাখবে, এইটুকু যদি মনে রাখতে পারো তাহলে এখান থেকে উত্তর করতে পারবে। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে তোমার বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক। এটার আরো একটা নাম আছে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। কি নাম বললাম? যে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটাকে শর্ট ফর্মে বলা হয় IBDR। তার মানে বুঝতে পারছো এই যে ব্যাংকটা রয়েছে কিসের জন্য কাজ দেবে, মানে কিসের জন্য টাকা দেয়? রিকনস্ট্রাকশনের জন্য, ঠিক আছে, রিকনস্ট্রাকশনের জন্য টাকাটা দেয়, কোনো কিছু নতুন করে বানানোর জন্য। দেখো আমাদের দেশে বিভিন্ন রাস্তা তৈরি হচ্ছে, ব্রিজ তৈরি হচ্ছে, ঠিক আছে, এগুলোর জন্য টাকা কোথার থেকে আসছে? আমরা কোথার থেকে লোন নিচ্ছি? সেটা নিচ্ছি আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে, ঠিক আছে। এটাও 1945 সালে স্থাপিত হয়। হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন DC। বর্তমানে এটার হেড রয়েছে অজয় বাঙ্গা এবং সদস্য হচ্ছে 198টি দেশ, ঠিক আছে। মনে রাখবে IMF এবং যে ওয়ার্ল্ড ব্যাংক, ঠিক আছে, এই দুজনকে একে অপরের কি বলা হয় জানো? টুইন সিস্টার। একে অপরের টুইন সিস্টার বলা হয়, এটা একটা মনে রাখবে। এরপর দেখবে 1960 সালে 1960-তে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা সন্ধি হয়। ভারত এবং পাকিস্তান এই দুটো দেশের মধ্যে একটা সন্ধি হয়, কি হয়? সিন্ধু জল সন্ধি বা সিন্ধু ইন্দাস ওয়াটার ট্রিটি, ঠিক আছে, সিন্ধু জল সন্ধি বা ইন্দাস ওয়াটার ট্রিটি হয় ভারত এবং পাকিস্তানের মধ্যে। এখানে মধ্যস্থতা বা তোমার মিডিল ম্যান হিসাবে কাজ করেছিল কে? সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, ঠিক আছে। তাহলে 1960 সালে ভারত এবং পাকিস্তানের যে সিন্ধু জলসন্ধি হয়, সিন্ধু নদীর জলকে নিয়ে একটা আমাদের বিবাদ দেখা দিয়েছিল, তো সেটাকে নিয়ে একটা সন্ধির মাধ্যমে মিটমাট করা হয়। তো ওই যে সন্ধিটা কে করে দিয়েছিল? ওয়ার্ল্ড ব্যাংক করে দিয়েছিল, ঠিক আছে। সেখানে বলা হয়েছিল যে সিন্ধু নদীর 80% জল কার কাছকে যাবে? পাকিস্তানের কাছকে, এবং 20% জল যাবে তোমার ইন্ডিয়ার কাছে, ঠিক আছে। এই এগ্রিমেন্ট হয়েছিল। এখানে যে পয়েন্টগুলো তোমরা মনে রাখবে, প্রথমত প্রতিষ্ঠা কবে হয়, হেডকোয়ার্টার কোথায়, এবং বর্তমানে অধ্যক্ষ বা হেড কে রয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ। অজয় বাঙ্গা। আর সদস্য দেশ হচ্ছে 198টি, 198, ঠিক আছে। তো দেখো দুটা সংস্থা নিয়ে আমাদের আলোচনা কিন্তু হয়ে গেছে। নেক্সট, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WHO। তো WHO সম্বন্ধে শুনোনি বা একটু আধটু জানো না এমন কেউ নেই আশা করি। তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO এটা স্থাপিত হয়েছিল 1948 সালে। যদি বলা হয় ডেট কত, ডেট হচ্ছে তোমার 7ই এপ্রিল, ঠিক আছে। এই দিনটাকে আমরা কি হিসাবে পালন করি? বিশ্ব স্বাস্থ্য দিবস, ওয়ার্ল্ড হেলথ ডে বা বিশ্ব স্বাস্থ্য দিবস, ঠিক আছে। এরপর দেখো এটার হেডকোয়ার্টার, হেডকোয়ার্টার হচ্ছে তোমার সুইজারল্যান্ডের জেনিভা, সুইজারল্যান্ডের জেনিভাতে। বর্তমানে হেড কে রয়েছে? ডক্টর টেড্রোস। কে রয়েছে? ডক্টর টেড্রোস হচ্ছে বর্তমানে WHO-র হেড, ঠিক আছে। এরপর দেখো মনে রাখবে WHO, ঠিক আছে, কোনো একটা রোগ যদি কোনো একটা দেশের 3 বছর ধরে না হয়, একটাও পেশেন্ট যদি না থাকে, কি বলছি? কোনো দেশে
যদি কোনো পার্টিকুলার রোগ রোগ 3 বছর ধরে না হয়, কত বছর ধরে? 3 বছর ধরে। একটা রোগ 3 বছর ধরে যদি একটা মাত্র কোনো পেশেন্টের না হয়, তাহলে কি করে? সেই রোগটাকে WHO বলে যে সেই দেশ থেকে মুক্ত হয়ে গেছে বা ফ্রি হয়ে গেছে। যেমন রিসেন্টলি ভুটান এবং তিমোর লিস্তে, তিমোর লিস্তে আসিয়ানের দেখবে যে নবীনতম সদস্য, এই দুটা দেশের মধ্যে রুবেলা রোগটি 3 বছর ধরে দেখা দেয়নি, তার জন্য এই দুটো দেশকে রুবেলা ফ্রি বলে ঘোষণা করে দিয়েছে। ঠিক আছে। আচ্ছা, ভারত যেমন হচ্ছে স্মল পক্সের থেকে ফ্রি, ভারতের ক্ষেত্রে কি স্মল পক্স, যেটাকে বলা হচ্ছে গুটি বসন্ত, সেটা ফ্রি। এবং 2014 সালে পোলিও মুক্ত হয়েছে ভারত। তার মানে কি 2014 সালের একটাও পোলিও রোগী দেখা যায়নি, 2012, 13, 14। ঠিক আছে, বোঝা গেছে? এটা হচ্ছে WHO। পরবর্তী নাটো। নাটো কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সংস্থা, যেটা সম্পূর্ণ নাম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমাদের পৃথিবীতে দুটা সব থেকে বড় বড় দেশ, একটা হচ্ছে USA, একটা হচ্ছে রাশিয়া। ঠিক আছে, USA এবং রাশিয়া। তো এরা কখনোই সরাসরি যুদ্ধ করেনি। ঠিক আছে, এরা কখনোই সরাসরি যুদ্ধ করে না, কারণ আমাদের পৃথিবীর সব থেকে দুটা ক্ষমতাবান দেশ হচ্ছে একটা আমেরিকা আর একটা হচ্ছে রাশিয়া। তো এরা কি করে জানো? এরা করে মানে অন্য দেশকে নিয়ে যুদ্ধ করা। ধরো আমেরিকা কখনো বললো ইসরায়েলকে সাপোর্ট করে দিল, আবার রাশিয়া তখন ইরানকে সাপোর্ট করে দিচ্ছে। মানে এই ওকে সাপোর্ট করছে, সে তাকে সাপোর্ট করছে। মানে ডাইরেক্ট যুদ্ধ কখনোই করবে না এরা, লোককে দিয়ে যুদ্ধটা করাবে, নিজের কাজটা অন্য লোককে দিয়ে করায়। ঠিক আছে, তো এই ধরনের যে যুদ্ধ, সেটাকে বলা হচ্ছে কোল্ড ওয়ার। ঠিক আছে, তো এই যে শীত যুদ্ধ, ঠিক আছে, এটাকে চালিয়ে যাওয়ার জন্য দেখো এমন একটা ঘটনা আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা এবং রাশিয়া ওপেনলি বলে, মানে ওপেনলি বলেনি, কিন্তু তাদের যে মতবাদ ছিল বা তাদের যে কাজ, সেগুলো দেখে বোঝা যাচ্ছিল যে তারা চাইছিল আমাদের পৃথিবীটাকে দুভাগে ভাগ করতে। এক ভাগ দল আমেরিকাকে সাপোর্ট করবে আর এক ভাগ দেশ রাশিয়াকে সাপোর্ট করবে। ঠিক আছে, কিন্তু সেরকমটা হয়নি। সেই সময় পণ্ডিত জওহরলাল নেহেরু তিনি কি করেছিলেন, যে আমরা নিরপেক্ষ থাকবো, যেমন আমেরিকাকেও সাপোর্ট করব না, আবার রাশিয়াকেও সাপোর্ট করব না। ঠিক আছে, তো এরকম অনেক দেশেই ছিল, যেমন ইন্দোনেশিয়া ছিল একটা। তো রাশিয়া এবং ইউএস এর মধ্যে কি চলছে? শীত যুদ্ধ, কোল্ড ওয়ার। মানে ডাইরেক্ট আমরা যুদ্ধ করব না, কিন্তু সব সময় একে অপরের বিরোধী হিসাবে কাজ করব। তো আমেরিকা রাশিয়াকে কি করার জন্য? সায়স্তা করার জন্য একটা সংস্থা গঠন করে, যার নাম রাখে নাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটা একটা সৈন্য অর্গানাইজেশন। ঠিক আছে, সৈন্য কি করে? নাটোর যে মূল উদ্দেশ্য, নাটোর মধ্যে বর্তমানে 32টা দেশ আছে। মনে রাখবে, এই 32টা দেশের মধ্যে যদি কোনো একটা দেশের ওপর কেউ আক্রমণ করে, ধরো রাশিয়া কি করলো এই 32টা দেশের মধ্যে, যেমন নবীনতম হচ্ছে রোমানিয়ার উপর অ্যাটাক করলো, তখন কি হবে? এই যে 32টা দেশ, তারা ভাববে যে রাশিয়া তাদের সবাইকার উপর যুদ্ধ করেছে। এটা হচ্ছে মোটো এই নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ঠিক আছে, এটা স্থাপিত হয়েছিল 1949 সালে। ঠিক আছে, 4ই এপ্রিল, এটা স্থাপিত হয়। হেডকোয়ার্টার হচ্ছে ব্রুসেলস, বেলজিয়ামের ব্রুসেলসে হচ্ছে এটার হেডকোয়ার্টার। এবং বর্তমানে এটার প্রধান বা হেডকে মার্ক রুট। ঠিক আছে, মার্ক রুট। তো বর্তমানে নাটোর সদস্য সংখ্যা হচ্ছে 32টা, এবং তার মধ্যে নবীনতম 2024 সালে যারা যুক্ত হয়েছে, একটা হচ্ছে রোমানিয়া, একটা হচ্ছে স্লোভাকিয়া। ঠিক আছে, রোমানিয়া এবং স্লোভাকিয়া, বুঝতে পেরেছো? আচ্ছা,
এরপর দেখো এই নাটোকে নিয়ে একটা বই আছে, যেটা স্টেন রেনিং এর লেখা, নাটো, ঠিক আছে, ফ্রম কোল্ড ওয়ার টু ইউক্রেন, কোল্ড ওয়ার টু ইউক্রেন, এ হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড মোস্ট পাওয়ারফুল অ্যালায়েন্স। দেখো এই নাটোর জন্যই রাশিয়া এবং ইউক্রেন, ঠিক আছে, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধটা লেগেছিল। কারণটা কি? রাশিয়া এবং ইউক্রেন হচ্ছে দুটো প্রতিবেশী দেশ, যেমন আমাদের ইন্ডিয়া পাকিস্তান, সেরকম রাশিয়া এবং ইউক্রেন। তো ইউক্রেন কি চাইছিল? যে নাটোর সাথে যুক্ত হতে। কিন্তু যদি ইউক্রেন নাটোর সাথে যুক্ত হয়ে যায়, তাহলে রাশিয়ার একদম মুখ গড়ায় এসে বসে যাচ্ছে কে? সেটা হচ্ছে তোমার নাটো। তখন রাশিয়া কি করলো? ইউক্রেনের সাথে যুদ্ধ ঘোষণা করে দিল, ঠিক আছে। না হলে কিন্তু রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধটা করতো না, কিন্তু যেহেতু ইউক্রেন রাশিয়া মানে তোমার নাটোর সাথে যুক্ত হতে চেয়েছে, সেই কারণেই এই যুদ্ধটা করা। এরপর দেখো আসিয়ান, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। তার মানে কি? সাউথ ইস্টের যে এশিয়ার সাউথ ইস্টের যে দেশগুলো রয়েছে তাদের একটা সংগঠন হচ্ছে আসিয়ান, ঠিক আছে। কোনখানের? আমাদের এশিয়া মহাদেশের যে সাউথ ইস্ট, দক্ষিণ পূর্ব, সাউথ ইস্ট দক্ষিণ পূর্ব যে দেশগুলো রয়েছে তাদের একটা সংগঠন হচ্ছে আসিয়ান। এটা প্রতিষ্ঠিত হয়েছিল তোমার 1967-এ। কবে হয়েছিল? 1967 সালে, ঠিক আছে। এটার জন্য একটা ঘোষণাপত্র আনা হয়েছিল, একটু নোট করে নিও, সেটা হচ্ছে ব্যাংকক ব্যাংকক ঘোষণাপত্র। এই ব্যাংকক ঘোষণাপত্রের মাধ্যমে 1967 সালে আসিয়ানের স্থাপনা হয়। এই যে আসিয়ান, এটার হেডকোয়ার্টার কোথায়? এটার হেডকোয়ার্টার হচ্ছে জাকার্তা। জাকার্তাটা কোন দেশ? ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার রাজধানী কি? জাকার্তা। ইন্দোনেশিয়ার মুদ্রা কি? ইন্দোনেশিয়ান রুপিস, ঠিক আছে। আচ্ছা, আসিয়ানের বর্তমানে হেড কে রয়েছে? সে হচ্ছে ডাক্তার কাউ কিম হার্ন। মনে রাখবেন, ডক্টর কাউ কিম হার্ন, তিনি হচ্ছেন বর্তমানে আসিয়ানের হেড। আসিয়ানের সদস্য সংখ্যা কতজন? 10টা। 10টা কে কে? একটা হচ্ছে ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, তিমোর লিস্ট। দেখো, 1 নম্বর হচ্ছে ব্রুনেই, 2 নম্বর হচ্ছে কম্বোডিয়া, 3 নম্বর হচ্ছে ইন্দোনেশিয়া, 4 নম্বর লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম। তাহলে তোমরা বলবে স্যার 10টা বললেন, আবার এখানে 11টা। তো তিমোর লিস্টে কিন্তু নবীনতম দেশ হিসাবে যুক্ত হবে। যুক্ত হবে বলছি, এখনো যুক্ত হয়নি, ঠিক আছে। তো যদি তোমার কালকে পরীক্ষা থাকে আর প্রশ্ন আসে যে আসিয়ানের সদস্য সংখ্যা কটি, তাহলে 10 উত্তর হবে, ঠিক আছে। এরপর যখন যুক্ত হয়ে যাবে তখন আমি ওখানে 11 লিখব, কিন্তু তিমোর লেস্তে যুক্ত হতে চলেছে, ঠিক আছে। বুঝতে পেরেছো? তাহলে এখন পর্যন্ত আমরা টোটাল 4টা সংস্থা, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, ডাব্লিউএইচও, নাটো, আসিয়ান। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ঠিক আছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক মানে কি? এশিয়ার যে উন্নতি যাতে হয় তার কারণে একটা ব্যাংক তৈরি করা হয়েছে। যেমন ওয়ার্ল্ড ব্যাংক, যেমন আইএমএফ, ওটা হচ্ছে গোটা বিশ্বের জন্য, কিন্তু আসিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এটা শুধুমাত্র এশিয়ার জন্য, ঠিক আছে। এটা স্থাপিত হয় 1966 সালে। হেডকোয়ার্টার কোথায়? ফিলিপিন দেশের যে ম্যানিলা বলে বা মানিলা বলে যে জায়গাটি রয়েছে সেখানে। বর্তমানে এটার হেড হচ্ছে কে? আসাকাওয়া, মাসাতুসগু আসাকাওয়া। সদস্য সংখ্যা হচ্ছে 68। 68টা দেশ হচ্ছে এই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের
সদস্য, তার মধ্যে 44টা দেশ হচ্ছে এশিয়ার, 44টা দেশ হচ্ছে এশিয়ার, আর 24টা দেশ হচ্ছে গোটা বিশ্বের, এশিয়া বাদ দিয়ে। ঠিক আছে, হেড রয়েছে কে? আসাকাওয়া। ঠিক আছে, এইটুকু নামটা মনে রাখবে, আসাকাওয়া। আর এই এডিবি বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কাজ কি করে? এশিয়ার ডেভেলপমেন্টে সাহায্য করে। ঠিক আছে, পরবর্তী সার্ক, আমাদের প্রতিবেশী দেশগুলোকে নিয়ে কি তৈরি হয়েছে? সার্ক, সাউথ এশিয়ান ফর রিজিওনাল কোঅপারেশন। সাউথ এশিয়ান মানে কি? এশিয়ার দক্ষিণ দিকে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর একটা তোমার রিজিওনাল, ক্ষেত্রীয় সংস্থা, একে অপরকে সাহায্য করার জন্য। প্রতিষ্ঠিত হয়েছিল তোমার 1985 সালে, 1985-এ এটি স্থাপিত হয়। হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার দেখো কাঠমান্ডু, নেপাল। এখানে দেখো প্রশ্নগুলো কিরকম ভাবে আসে জানো তো? সার্ক প্রশ্ন এলো যে সার্কের সদস্য সংখ্যা কটি? এক হতে পারে প্রশ্ন, দুই হচ্ছে নবীনতম সদস্য কোনটি, তিন নাম্বার হতে পারে বর্তমানে হেড কে রয়েছে, মানে প্রধান কে রয়েছে। আচ্ছা, প্রশ্ন আসতে পারে যে হয়তো চারটা দেশের নাম দিল, কোন দেশটা সার্কের সদস্য নয়, লিখতে বলতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদেরকে ডিটেলসে জানতে হবে, পরীক্ষায় যাই প্রশ্ন আসুক আমরা যাতে উত্তরটা দিতে পারি। দেখো সার্ক হচ্ছে এখন একটা স্লিপিং অর্গানাইজেশন, মানে কি কোনো কাজ করে না। কারণটা কি সেটাও তোমাদেরকে বলবো। দেখো 8টা দেশ রয়েছে, 8টাই আমাদের প্রতিবেশী দেশ। ঠিক আছে, এই ম্যাপটা দেখে যদি তোমরা মনে রাখতে পারো তাহলেই সব থেকে সহজে মনে রাখতে পারবে। ঠিক আছে, ম্যাপটাকে ভালোভাবে লক্ষ্য করো। দেখো, আচ্ছা, বর্তমানে হেড কে রয়েছে সেটা একবার দেখে নাও। ঠিক আছে, সেটা হচ্ছে মিস্টার গোলাম সারোয়ার বা মোহাম্মদ গোলাম সারোয়ার। হেডকোয়ার্টার হচ্ছে তোমার নেপালের কাঠমান্ডুতে এবং প্রতিষ্ঠিত হয়েছিল 1985 সালে। ঠিক আছে, আচ্ছা, মেম্বার কটা রয়েছে? 8টা দেশ। 8টা দেশ কি কি? ভারত, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালদ্বীপ, পাকিস্তান, ভুটান এবং আফগানিস্তান। তার মধ্যে নবীনতম হচ্ছে আফগানিস্তান। ঠিক আছে, দেখো কথা ছিল মনে। তাহলে কোন কোন দেশ রয়েছে? একটা হচ্ছে ইন্ডিয়া রয়েছে। ইন্ডিয়া, কি বলবো, ছোট ছেলে হচ্ছে বাংলাদেশ, আর বড় ছেলে হচ্ছে পাকিস্তান। তাহলে ইন্ডিয়ার দুটো ছেলেই রয়েছে সার্কের মধ্যে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, তিনজন। এরপর হচ্ছে আমাদের এইখানে নিচে একটা দেশ থাকে জানো, সেটা হচ্ছে শ্রীলঙ্কা। আচ্ছা, এখানে কে রয়েছে? নেপাল। এখানে কে রয়েছে? ভুটান। ঠিক আছে, নেপাল, ভুটান। এখানে রয়েছে আফগানিস্তান। ঠিক আছে, আরেকটা দেশ এইখানে আছে, মালদ্বীপ। যে দেশের, তোমরা যদি দেখো মালদ্বীপের যে পুরো ইকোনমি,
সেটা কাদের উপর টিকে আছে জানো? ভারতীয়দের উপর। তবু মুইজু, বর্তমানে মালদ্বীপের প্রেসিডেন্ট, তিনি বলছে ভারতের সাথে শত্রুতা করব, কিন্তু ভারতের যে ম্যাক্সিমাম তোমার টুরিস্ট তারা কোথায় ঘুরতে যায়? মালদ্বীপে। সেটা এখন যদিও তারা বুঝতে পেরেছে, তার জন্য এখন সম্পর্কটাও ঠিক করছে। তো যাই হোক, দেখো আমাদের সব থেকে মানে এশিয়ার মধ্যে সব থেকে বড় শত্রু দেশ কোনটা কোনটা জানো? এক হচ্ছে ইন্ডিয়ার সাথে সব থেকে শত্রুর দেশ হচ্ছে, এক হচ্ছে তোমার পাকিস্তান, আর একটা হচ্ছে চায়না। এরপর দেখো একটা সংস্থার মধ্যে ইন্ডিয়া পাকিস্তান দুজনে রয়েছে, ইন্ডিয়াও রয়েছে আবার পাকিস্তানও রয়েছে, ঠিক আছে? তো যদি একটা সংস্থায় ইন্ডিয়া পাকিস্তান দুজন থাকে, তাহলে সেখানে কি মতের মিল কোনোদিন হবে? কোনোদিন হবে না, ঠিক আছে? তার কারণেই এই সংস্থাটা এখন বেকার হয়ে গেছে, কারণ ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে মিল নেই, ঠিক আছে? তাহলে আটটা দেশ কি? ভারত, ভুটান, বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। এই আটটা দেশ হচ্ছে সার্কের সদস্য। তারপর হচ্ছে বিমস্ট্যাক। দেখো সার্ক কি কিন্তু কাজ করে না, মানে সার্কের কাজ ঠিকঠাক ভাবে হয় না, তার কারণ ইন্ডিয়া পাকিস্তান একসাথে আছে। তো ওই সার্কের তোমার অল্টারনেটিভ হিসাবে আরো একটা সংস্থা, সেটা হচ্ছে বিমস্ট্যাক। সেটার নাম কি? বিমস্ট্যাক। সম্পূর্ণ নাম বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল কোঅপারেশন, বিমস্ট্যাক, ঠিক আছে? সম্পূর্ণ নামটা একবার মনে রাখবে, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল ইকোনমিক্যাল কোঅপারেশন। এটা প্রতিষ্ঠিত হয়েছিল তোমার 1997 সালে, 1997-এ, ঠিক আছে? বিমস্ট্যাককে বলা হয় সার্কের অল্টারনেটিভ, ঠিক আছে? মানে সার্ক সংস্থাটা যেহেতু কাজ করছে না, তার পরিবর্তে আরো একটা সংস্থা গঠন করা হয়, সেটা হচ্ছে বিমস্ট্যাক। হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এটা হচ্ছে তোমার বাংলাদেশের ঢাকাতে। কোথায়? বাংলাদেশ। ওটা ছিল নেপালের ভুটান, এই সরি, নেপালের কাঠমান্ডু। এটা হচ্ছে বাংলাদেশের ঢাকা। বর্তমানে বিমস্ট্যাকের হেড কে রয়েছে? তার নাম হচ্ছে ইন্দ্রমণি পান্ডে। ইন্দ্রমণি পান্ডে, ঠিক আছে? ভারতীয় কিন্তু, ইন্দ্রমণি পান্ডে। আচ্ছা, মেম্বার কারা কারা রয়েছে দেখো। বিমস্ট্যাক থেকে অনেকগুলো মেম্বার তোমরা পেয়ে যাবে। বি ফর বাংলাদেশ, বাংলাদেশ। I for India, M for Myanmar, S for শ্রীলঙ্কা, ঠিক আছে? শ্রীলঙ্কা। T for থাইল্যান্ড। দেখো যে বিমস্ট্যাক রয়েছে তার যখন ফাউন্ডিং মেম্বার তখন ছিল 6 জন, বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ঠিক আছে? পরবর্তী ক্ষেত্রে কি হয়? নেপাল এবং ভুটান যুক্ত হয়। দেখো এখানে বলেছে বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গল কোথায় অবস্থিত? এইটা হচ্ছে বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গলের মধ্যে নেপাল ভুটান দুজনেই পড়ে না, ঠিক আছে? কিন্তু বে অফ বেঙ্গলের মধ্যে না পড়লেও তারা বলছে যে আমাদেরকে একটু যুক্ত করে লাও, কি হবে, আমরা আমাদেরকে কেউ নিচ্ছে না, এরম ভাবে ওরা বলছে যে আমাদেরকে তো কেউ নিচ্ছে না, তাহলে তোমরাই আমাকে একটু নাও। তখন নেপাল এবং ভুটানকে যুক্ত করা হয়, ঠিক আছে? তাহলে এখন বর্তমানে সদস্য সংখ্যা হচ্ছে তোমার 8টা, 8টা দেশ, ঠিক আছে? কি কি? বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল, ভুটান।
এই সরি 7টা দেশ, 8টা বলছি, 1 2 3 4 5 6 7, 7টা দেশ এখন বর্তমানে মেম্বার রয়েছে। ঠিক আছে, তো বিমস্টেক হয়ে গেল। চলো ফুল ফর্মগুলো কিন্তু মনে রাখবে। বিমস্টেক, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল কোঅপারেশন। ফুল ফর্ম পরীক্ষায় অনেক আসে। এরপর হচ্ছে এসসিও, সংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন। সংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন, এটা তোমার 1996 সালে প্রতিষ্ঠিত হয়, 1996-এ। ঠিক আছে, প্রতিষ্ঠিত হয়। তখন কি নাম ছিল? সংঘাই 5। তখন নাম ছিল তোমার সংঘাই 5। পরবর্তী ক্ষেত্রে 2001 সালে এটার নাম পরিবর্তন করে করা হয় এসসিও, সংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন। এটার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এটার হেডকোয়ার্টার অবস্থিত হচ্ছে বেজিং। বেজিং, চায়নাতে। ঠিক আছে, চীন বা চায়না, চায়না তোমায় কেউ চায় না। ঠিক আছে, তো চায়না। সংঘাই 5 কেন? প্রথমে এটার নাম সংঘাই 5 ছিল কারণ প্রথমে এটা 5টা দেশ ছিল। এখন বর্তমানে গিয়ে তোমার হয়েছে 10টা দেশ। ঠিক আছে, বর্তমানে 10টা দেশ হয়ে গেছে। দেখো এই যে সংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন, তাদের মেম্বার কারা কারা একবার দেখে নি। এক হচ্ছে চায়না, ইন্ডিয়া, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান, বেলারুস। এই 10টা হচ্ছে সংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্য। দেখবে 2023 সালে, ঠিক আছে, এই এসসিওর যে বৈঠক, সেটা কোথায় হয়েছিল জানো? এটা হয়েছিল ভারতে। ভারতে এটার বৈঠকটা হয়। টোটাল 10টা দেশ 2023-এ ভারতে বৈঠক হয়। এবং আরো একটা প্রশ্ন এখানে আসে যে এসসিওর কালচারাল ক্যাপিটাল কি? কালচারাল ক্যাপিটাল বা সাংস্কৃতিক রাজধানী। এসসিওর সাংস্কৃতিক রাজধানী হচ্ছে বারাণসী বা বেনারস। ভারতের বারাণসী হচ্ছে তোমার এসসিও, সংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের সাংস্কৃতিক রাজধানী। ঠিক আছে, এখানে ইন্ডিয়া এবং পাকিস্তান দুটা দেশেই রয়েছে। নেক্সট, ওপেক, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্ট কান্ট্রি। এটা কি? যেসব দেশ পেট্রোলিয়ামকে এক্সপোর্ট করে, মানে এক দেশ এক্সপোর্ট মানে কি জানো তো? দেখো দু ধরনের কাজ হয়, একটা হচ্ছে ইম্পোর্ট আর একটা হচ্ছে এক্সপোর্ট। তোমরা জানো ভারতে সব থেকে বেশি কি হয়? ধান হয়, ধান। তাহলে ভারত কি করে? ধানটাকে এক্সপোর্ট করে, মানে অন্য দেশে পাঠায় বিক্রি করতে। আর ভারতে কফি খুব ভালো চাষ হয় না, তার জন্য কফি চাষ হয়, না হওয়া নয়, কিন্তু আমাদের দেশে তার থেকেও বেশি কফি প্রয়োজন। ঠিক আছে, কফি মানে বাঁধা কফি নয়, যেটা আমরা চায়ের মতো পান করি কফি, সেটা বলছি। তো কফিটাকে ইম্পোর্ট করি, মানে অন্য দেশ থেকে নিয়ে আসি। যেমন পেট্রোলিয়াম, আমাদের দেশে তো আর পেট্রোল পাওয়া যায় না, পাওয়া যায় কিন্তু যতটা প্রয়োজন ততটা পাওয়া যায় না। তো কি করতে হয়? আমাদেরকে অন্যান্য দেশ থেকে পেট্রোলটাকে নিয়ে আসতে হয়। তো ওইটা বলা হচ্ছে ইম্পোর্ট করা। আর আমরা যদি কোনো জিনিস অন্য দেশকে পাঠাই সেটা হচ্ছে এক্সপোর্ট। ঠিক আছে, তো ওপেক হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্ট কান্ট্রি, মানে যেসব দেশ পেট্রোলিয়ামটাকে এক্সপোর্ট করছে সেই সব দেশের একটা সংস্থা। প্রতিষ্ঠিত হয়েছিল তোমার 1960 সালে, 1960-তে এটা স্থাপিত হয়। আচ্ছা, যদি বলা হয় কোথায় স্থাপিত হয়েছিল, সেটা ইরাকে। ঠিক আছে, হেডকোয়ার্টার কোথায় এটার? ভিয়েনা, অস্ট্রেলিয়ার, অস্ট্রেলিয়া নয়, অস্ট্রিয়া। ঠিক আছে, তার ভিয়েনাতে এটা অবস্থিত। এবং ওপেকের বর্তমানে হেড রয়েছে হাইথাম আল গাইজ।
গাইজ, ঠিক আছে। হাইথাম আল গাইজ হচ্ছে বর্তমানে প্রধান। আচ্ছা, মেম্বার কারা কারা রয়েছে দেখো, আলজেরিয়া, কঙ্গো, ইকুয়াডোর, গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরবিয়া, ইউনাইটেড আরব আমিরাত এবং ভেনেজুয়েলা, ঠিক আছে। তার মধ্যে এই 13টা দেশ কি করছে, পেট্রোলিয়ামটাকে এক্সপোর্ট করছে। দেখো, পেট্রোলিয়াম থেকে একটা আমার কথা মনে পড়ে গেল, যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যখন যুদ্ধ হচ্ছিল, ঠিক আছে, তো সবাই মিলে ঠিক করেছিল কি রাশিয়ার সাথে কোনো রকম ব্যবসা করব না। সেই সময় ভারত সরকার রাশিয়ার কাছ থেকে কি নিচ্ছিল যেন, পেট্রোল। তখন একজন রিপোর্টার জিজ্ঞাসা করছে আমাদের বিদেশ মন্ত্রী, কি নাম তার, জয়শঙ্করকে, ঠিক আছে, এস জয়শঙ্কর। তো তাকে জিজ্ঞেস করছে যে আপনারা রাশিয়ার কাছ থেকে পেট্রোল নিয়ে কি করছেন, রাশিয়াকে যুদ্ধে সাহায্য করছেন অর্থনৈতিকভাবে। কারণ গোটা বিশ্ব তখন কি করছিল, রাশিয়াকে অর্থনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা করছিল। তখন এস জয়শঙ্কর বলেছিল যে ঠিক আছে, আমরা রাশিয়ার কাছ থেকে পেট্রোল নিব না, কিন্তু রাশিয়া যে দামে পেট্রোলটা দিচ্ছে সেই দামে যদি আপনারা, মানে আমেরিকাকে বলতে চাইছে, পেট্রোল আমাদেরকে দেন, তাহলে অবশ্যই আমরা রাশিয়ার কাছ থেকে নেব না, ঠিক আছে। তো সেইটা শুনে কিন্তু আর কিছু বলেনি পরবর্তী ক্ষেত্রে। এটা একটা স্টোরি তোমাদেরকে বললাম। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ডাব্লিউটিও। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কি করে, বিশ্বের যে ব্যবসা সেটাকে কন্ট্রোল করে। প্রতিষ্ঠিত হয়েছে তোমার 1995 সালে, 1995 এর 1 জানুয়ারি। হেডকোয়ার্টার জেনিভা, সুইজারল্যান্ড। ঠিক আছে। বর্তমানে প্রধান হচ্ছে ডক্টর এঙ্গোজি ওকোনজো আইওয়ালা, ঠিক আছে। নাগোজি ওঙ্কাজা ইবেল বা আইওয়ালা, যেটাই বলো, এটা হচ্ছে বর্তমানে হেড। কোথাকার জানো ইনি, ইনি হচ্ছে নাইজেরিয়ার বাসিন্দা, ঠিক আছে। বর্তমানে মেম্বার হচ্ছে 164টা দেশ, 164 মেম্বার রয়েছে তোমার ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের। আচ্ছা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সম্প্রতি একটা এআই লঞ্চ করেছে, ঠিক আছে। তো সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি সেটা তোমরা একটু জানাও দেখি আমাকে, তোমাদের হোমওয়ার্ক এটা। নেক্সট হচ্ছে G7। G7 কি জানো তো, G7 হচ্ছে এমন কতকগুলো দেশের, মানে কি বলবো, কমিটি আর কি, কতগুলো দেশ মিলে তৈরি করেছে, যেগুলো হচ্ছে একদম ডেভেলপ হয়ে গেছে। দেখো, দু রকমের দেশ হয়, একটা হচ্ছে বিকশিত দেশ, বিকশিত, আর একটা হচ্ছে বিকাশশীল। বিকাশশীল দেশ মানে কি, যারা ডেভেলপমেন্ট প্রতিনিয়ত করছে। আর বিকশিত দেশ মানে কি, যাদের ডেভেলপমেন্ট হয়ে গেছে, সেগুলো হচ্ছে বিকশিত। যেমন আমি যখন পড়াচ্ছি, আমি হচ্ছে একজন বিকশিত পুরুষ, কারণ কি আমার শৈশবকালটা পেরিয়ে গেছে, এখন আমি যৌবন কালে রয়েছি, এটাকে একটা বিকশিত বলা চলে। কিন্তু বিকাশশীল কারা, যারা টিনেজার, মানে যারা সবে শৈশবটাকে পেরিয়ে যৌবনে পা দিচ্ছে, মানে মাধ্যমিক দিচ্ছে, উচ্চ মাধ্যমিক দিচ্ছে, এই ধরনের যারা স্টুডেন্ট রয়েছে, তারা বিকাশশীল, কিন্তু আমরা বিকশিত, কারণ কি আমরা ওই বয়সটা পেরিয়ে গেছি। ঠিক সেরকম ভাবে একটা দেশকে বিকশিত না বিকাশশীল কখন বলা হবে, সেই দেশের যে উন্নতি সেটা দেখে। যদি একটা দেশের মধ্যে গোটা বিশ্বের মতো, বিশ্বের সব থেকে বড় বড় যে ডেভেলপ কান্ট্রিগুলো রয়েছে তাদের মতো ফ্যাসিলিটি পাওয়া যায়, তাহলে জানবে যেখানকার মানুষের পার ক্যাপিটা ইনকামটা অনেক বেশি, পার ক্যাপিটা ইনকাম, প্রতি ব্যক্তি আয় অনেক বেশি,
ঠিক আছে, সেগুলোকে বলা হচ্ছে বিকশিত কান্ট্রি। আর যাদের পার ক্যাপিটা ইনকামটা কম কিন্তু উন্নতি করার চেষ্টা করছে তাদের হচ্ছে বিকাশশীল। তো G7 এটা হচ্ছে 7টা বিকশিত দেশের একটা প্রতিষ্ঠান। আগে এটার নাম ছিল G8। G8 নাম ছিল, দিয়ে যখন রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ হয় তখন রাশিয়াকে এই গ্রুপটার থেকে বার করে দেয়। ঠিক আছে, রাশিয়াকে G8 থেকে বার করে দেওয়া হয়। রাশিয়াকে কি করা হয়, বার করে দেওয়া হয়। তো বর্তমান হচ্ছে G7 মানে 7টা বিকশিত দেশ। প্রতিষ্ঠিত হয়েছে তোমার 1975 সালে। এই G7 মানে হচ্ছে গ্রুপ 7, 7টা বড় বড় দেশের গ্রুপ। ঠিক আছে, দেখো এখানে 8টা দেশ রয়েছে, 1 2 3 4 5 6 7 8, কিন্তু রাশিয়া তো এখন বাদ পড়ে গেছে। ঠিক আছে, তো 7টা দেশ কে কে, একটা হচ্ছে জার্মানি, ফ্রান্স, জাপান, আমেরিকা, ইটালি, কানাডা এবং ইংল্যান্ড। ঠিক আছে, এই 7টা দেশ হচ্ছে G7 এর সদস্য। রাশিয়া আগে ছিল, রাশিয়াকে বার করে দেওয়া হয়েছে। আর ইটালি কিন্তু রয়েছে G7 এর মধ্যে। ইটালিকে জর্জিয়া মেলোনি, মনে আছে মেলোডি, আগের দিন তোমাদেরকে বললাম যে মেলোডির সম্বন্ধে, জর্জিয়া মেলোনি এবং নরেন্দ্র মোদী। নেক্সট হচ্ছে G20। G20 মানে কি, G20 হচ্ছে তোমার যারা বিকাশশীল, বিকাশশীল দেশ মানে যারা ডেভেলপমেন্ট করে চলেছে প্রতিনিয়ত, তাদেরকে নিয়ে। G20 মানে গ্রুপ 20, এখানে 20টা দেশ রয়েছে। গ্রুপ 20 20টা দেশ রয়েছে। ঠিক আছে, পরবর্তী ক্ষেত্রে আরো একটা দেশ যুক্ত হয়েছে এখানে। ঠিক আছে, আগে 20টাই ছিল, পরবর্তী ক্ষেত্রে একটা দেশ যুক্ত হয়েছে, সেটা হচ্ছে আফ্রিকান ইউনিয়ন। কে যুক্ত হয়েছে, আফ্রিকান ইউনিয়ন যুক্ত হয়েছে। 2023 সালে কে যুক্ত হয়েছে, আফ্রিকান ইউনিয়ন। একটা, এটাও একটা সংগঠন, এর আন্ডারে টোটাল 55টা দেশ রয়েছে। ঠিক আছে, আফ্রিকান ইউনিয়ন হচ্ছে নবীনতম। আচ্ছা দেখো, G20 মানে 20টা দেশের একটা গ্রুপ। এটা তৈরি হয়েছে তোমার 1999 সালে। এটা কোনো হেডকোয়ার্টার নেই। এটার বৈঠকগুলো মনে রাখবে যে কখন কখন কোথায় কোথায় বৈঠক হয়েছে। 2023 2023 সালে কোথায় হয়েছে, ইন্ডিয়াতে হয়েছিল। ইন্ডিয়ার কোথায়, তোমার নিউ দিল্লিতে হয়েছে। দেখবে 2023 সালে যখন G20 বৈঠকটা হয়, ঠিক আছে, তো সেখানে একটা আমাদের কন্ট্রোভার্সি চলছিল। কি কন্ট্রোভার্সি, যে ইন্ডিয়া না লিখে কেন ভারত লেখা হয়েছে, তার মানে কি ইন্ডিয়ার নাম পরিবর্তন হচ্ছে। সেটা 2023 সালে একটা মানে কন্ট্রোভার্সি হয়েছে। এবং 2023 সালে যে থিমটা ছিল, আমাদের যখন হোস্ট করি 2023 সালে থিম ছিল বাসুদেব কুটুম্বকম। বাসুদেব কুটুম্বকম, ঠিক আছে। ইংরেজিতে ছিল ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচার। এটা ছিল আমাদের থিম 2023 সালে যখন আমরা হোস্ট ছিলাম। ঠিক আছে, এখানে দেখো একটা শব্দ তোমরা পেয়েছো বাসুদেব কুটুম্বকম। তো এই যে শব্দটা, এটা মহান উপনিষদ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, মহান
উপনিষদ থেকে নেওয়া হয়েছে। যেমন সত্যমেব জয়তে বললাম মুন্ডক উপনিষদ থেকে, এটা মহান উপনিষদ থেকে। ঠিক আছে, 2023-এ হচ্ছে ভারত। 2024-এ হোস্ট কে ছিল? ব্রাজিল। 2024-এ হোস্ট হচ্ছে ব্রাজিল। আর 2025-এর যে বৈঠকটা হবে তার হেড থাকবে কে? সাউথ আফ্রিকা। এটা কিন্তু মনে রাখবে, এখনো হয়নি, যখন হবে তখন অবশ্যই আলোচনা করব। ব্রাজিলের হেড কে ছিল? লুলা ডি সিলভা। ঠিক আছে। হুম, আচ্ছা, এই পর্যন্তই থাক। তারপর দেখো NAM, নন অ্যালাইন মুভমেন্ট। তোমাদেরকে বললাম না যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গোটা বিশ্বটাকে দুভাগে ভাগ করার চেষ্টা চলছিল, একটা হচ্ছে রাশিয়ার দিকে, একটা হচ্ছে আমেরিকার দিকে। কিন্তু ভারত সেখানে কি স্ট্যান্ড নিয়েছিল? যে আমরা কি থাকবো? নিরপেক্ষ থাকবো। ঠিক আছে, নিরপেক্ষ থাকার অর্থ কি? আমরা না রাশিয়াকে সাপোর্ট করব, না তোমার আমেরিকাকে সাপোর্ট করব। তো এই যে নন অ্যালাইন মুভমেন্ট বা NAM, এটা প্রতিষ্ঠিত হচ্ছে 1955 সালে। আচ্ছা, হেডকোয়ার্টার এটার নেই, প্রতিষ্ঠাতা কে? প্রতিষ্ঠাতা হচ্ছে জওহরলাল নেহেরু এবং সুকর্ণ। ইনি ছিলেন তোমার সেই সময় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট তৎকালীন। ঠিক আছে, মনে রাখবো, বর্তমানে কিন্তু নয়। বর্তমানে কে আছে? প্রাবো সুবিয়ান্ত। কালকে ক্লাসটা করালাম যে। আচ্ছা, নবীনতম এটার বৈঠক হয়েছে তোমার উগান্ডাতে। ঠিক আছে, একটু মনে রাখবে। এবং টোটাল সদস্য সংখ্যা হচ্ছে তোমার 120টা দেশ। এটার উদ্দেশ্য শান্তি স্থাপনা করা। ঠিক আছে, পরবর্তী পয়েন্ট দেখো কি রয়েছে পরবর্তী। IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। তো নামটা শুনে বুঝতে পারছো, কনজারভেশন অফ নেচার মানে পরিবেশকে রক্ষা করা হচ্ছে এই কমিটিটার কাজ। IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। এই যে তোমার কি বলবো, এই যে তোমার সংস্থাটা রয়েছে, এরা কি করে? পরিবেশকে রক্ষা করে। এটা গঠিত হয়েছে তোমার 1948 সালে। হেডকোয়ার্টার কোথায়? সুইজারল্যান্ডের গ্ল্যান্ড। এই সমস্ত তথ্য উইকিপিডিয়াতে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, বর্তমানে এটার হেড কে? ডক্টর গ্রেথেল আগুইলার। ঠিক আছে, যদি বলা হয় IUCN এর বর্তমানে অধ্যক্ষ কে রয়েছে বা হেড কে, তো ডক্টর গ্রেথেল আগুইলার, মনে রাখবে। আচ্ছা, IUCN একটা জিনিস জারি করে, সেটা হচ্ছে রেড বুক ডাটা। রেড ডাটা বুক জারি করে। তাহলে এই পয়েন্টটা মনে রাখবে যে রেড ডাটা বুক কে জারি করে, সেটা হচ্ছে তোমার IUCN। ঠিক আছে, এই রেড ডাটা বুকের মধ্যে টোটাল 9টা লিস্ট বার করা হয়। কটা? 9টা লিস্ট। 9টা লিস্ট কি কি একটু দেখে নাও, পরীক্ষায় আসবে না, জাস্ট নোট করে নাও। ঠিক আছে, যে 9টা লিস্ট কি কি রয়েছে। এক হচ্ছে তোমার, দেখো ইংরেজিতেই মনে রাখতে হবে, কারণ কি এগুলো বাংলায় মনে রাখলে ভুলে যাবে। ঠিক আছে, তাই ইংরেজিতে লিখছি। একটা হচ্ছে এক্সটিংক্ট। ঠিক আছে, একটা হচ্ছে এক্সটিংক্ট ইন নেচার। তার মানে কি, একটা হচ্ছে বিলুপ্ত, আর একটা হচ্ছে প্রকৃতির মধ্যে বিলুপ্ত। একটা হচ্ছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। আচ্ছা, এগুলো তোমরা নোট করছো তো? PDF পড়ে কিন্তু পরীক্ষায় সফলতা পাওয়া যায় না। ঠিক আছে, একটা হচ্ছে এন্ডেঞ্জার্ড। 5 নাম্বার হচ্ছে ভালনারেবল।
নিয়ার থ্রেটেন্ড, তারপর হচ্ছে লিস্ট কনসার্ন, ডাটা ডেফিসিয়েন্ট, আরেকটা লিস্ট হচ্ছে তোমার নট এভালুয়েটেড। ঠিক আছে, এই 9টা লিস্ট জারি করে। এক্সটিংক্ট মানে কি, যে ধরনের প্রজাতিগুলো বিলুপ্ত হয়ে গেছে। এক্সটিংক্ট ইন নেচার মানে কি, বন জঙ্গলের থেকে বিলুপ্ত। ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড মানে যেগুলো বিলুপ্তির পথের দিকে যাচ্ছে। এন্ডেঞ্জার্ড যেটা বিপদে। ভালনারেবল মানে কি, মানে কোনো ঠিক নেই সেই সব জিনিসের। নিয়ার থ্রেটেন্ড যেটা বিপদ হতে পারে, মানে বিলুপ্তির পথে যেতে পারে। লিস্ট কনসার্ন যেগুলোর নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই। ডাটা ডেফিসিয়েন্ট যেগুলো নিয়ে খুব বেশি ডাটা জানা নেই। আর একটা হচ্ছে নট এভালুয়েটেড মানে যেগুলো নিয়ে কোনো রকম এভালুয়েশন বা পর্যালোচনা করা হয়নি। ঠিক আছে, এরপর রয়েছে তোমার ইউএনএফসিসি, ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কানেকশন টু ক্লাইমেট চেঞ্জ। ঠিক আছে, মানে জলবায়ু পরিবর্তন আটকানোর জন্য একটা সংস্থা তৈরি করা হয়। এটা কিসের জন্য? জলবায়ু পরিবর্তন আটকানোর জন্য। দেখো, জলবায়ু পরিবর্তন মানে এই নয় যে সারা জীবন শীতকাল থেকে যাবে, এরমটা নয়। জলবায়ু পরিবর্তন মানে এখন কি হচ্ছে জানো তো, যখন গ্রীষ্মকাল আসছে, গ্রীষ্মকালটা প্রায় তোমার থাকছে 9 মাস, আর 4 মাস থাকছে, 3 মাস থাকছে শীতকাল। কিন্তু সেটা তো থাকার কথা নয়। আর গ্রীষ্মকালে দেখবে প্রচন্ড গ্রীষ্ম, মানে প্রচন্ড গরম দিচ্ছে, আবার শীতকালের দিনে প্রচন্ড ঠান্ডা। তো এগুলো কি, আমাদের জলবায়ুটা তার নিজের ব্যালেন্স হারিয়ে ফেলেছে। তো যাতে করে ব্যালেন্সটা আনা যায়, তার জন্য একটা সংস্থা গঠন করা হয়েছে, যার নাম হচ্ছে ইউএনএফসিসি, ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কানেকশন টু ক্লাইমেট চেঞ্জ। প্রতিষ্ঠা হয় 1944 সালে, 1944-এ। হেডকোয়ার্টার হচ্ছে তোমার জার্মানির বন বলে একটি জায়গা। আর বর্তমানে প্রধান হচ্ছে সাইমন স্টিয়েল। ঠিক আছে, সাইমন স্টিয়েল। একটা জিনিস এখানে মনে রাখবে যে প্রথম বৈঠক, ফার্স্ট বৈঠকটা কোথায় হয়, সেটা হয়েছিল তোমার জার্মানিতে, জার্মানির বার্লিন শহরে। নেক্সট, ইন্টারন্যাশনাল কমিটি, অলিম্পিক কমিটি, খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা একটাও ডিটেলসে আলোচনা করতে হবে। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, দেখো প্রথমত যেটুকু এখানে লেখা রয়েছে সেটা হচ্ছে কি, প্রতিষ্ঠিত হয় 1984 সালে, 1894, 1894। হেডকোয়ার্টার হচ্ছে লুসান, সুইজারল্যান্ডের লুসান। এবং বর্তমানে প্রধানকে, এটা তোমাদেরকে হোমওয়ার্ক দেবো। ঠিক আছে, দেখো ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, ঠিক আছে, প্রতিষ্ঠিত হয় 1894 সালে। বোঝা গেছে? মনে রাখবে যে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিতে প্রথম ভারতীয় মহিলা সদস্যকে, ফার্স্ট ভারতীয় মহিলা সদস্যকে, এটা একটা প্রশ্ন, তো উত্তরটা হবে নীতা আম্বানি। আচ্ছা, যদি বলি যে অলিম্পিক কমিটি কি করে, অলিম্পিক যে আমরা প্রত্যেক 4 বছর অন্তর দেখি, সেটা কি করায়? এই যে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, তারা করায়। দেখবে অলিম্পিকের যে পতাকা রয়েছে সেখানে কি এরকম রিং রিং থাকে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির অরিজিনাল পতাকা। তো এখানে রিং আছে 5টা, এবং 5টা রিংয়ের আলাদা আলাদা রং রয়েছে। তো এই রংগুলো কি করে, আমাদের যে 6টা মহাদেশ রয়েছে তাদেরকে রিপ্রেজেন্ট করে, প্রতিনিধিত্ব করে। যেমন প্রথমেই তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ব্লু,
ঠিক আছে, প্রথমে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ব্লু বা নীল, এটা তোমার ইউরোপ, সমস্ত ইউরোপের জন্য নীল। ব্ল্যাক হচ্ছে তোমার আফ্রিকা মহাদেশের জন্য। আমি এই রেড কালারটা হচ্ছে দুটা মহাদেশ, একটা হচ্ছে নর্থ আমেরিকা আর একটা হচ্ছে সাউথ আমেরিকা। আচ্ছা, গ্রিনটা কাদের জন্য জানো? এটা হচ্ছে অস্ট্রেলিয়া। আর ইয়েলোটা হচ্ছে এশিয়া মহাদেশের জন্য। ঠিক আছে, তো এই যে পতাকাটার মধ্যে যে রিং গুলো আছে, এগুলো ব্যবহার করা হয় বিভিন্ন মহাদেশের জন্য। ঠিক আছে, এরপর প্রশ্ন আসতে পারে যে অলিম্পিকে প্রথমবার এই ফ্ল্যাগটি কবে ব্যবহার করা হয়? তো মনে রাখবে, প্রথমবার ফ্ল্যাগ ব্যবহার করা হয় 1920 সালে। কোথায়? যে বেলজিয়ামে যে অলিম্পিকটা হয় সেখানে 1920 সালে ব্যবহার করা হয়। আচ্ছা, দেখবে অনেক সময় মশাল দেখতে পাবে, খেলা শুরুর প্রথমে এবং শেষে মশাল নিয়ে যায়। তো মশালের প্রথম ব্যবহার 1928 সালে। ঠিক আছে, নোট করবে প্রথম ব্যবহার, ফার্স্ট ব্যবহার। ফার্স্ট ব্যবহার, ঠিক আছে। আর কি আমাদেরকে জানতে হবে? প্রথম ভারত কবে অলিম্পিকে অংশগ্রহণ করে? ঠিক আছে, ভারত কবে অলিম্পিকে অংশগ্রহণটা করেছিল? তো মনে রাখবে 1900 সালে ইন্ডিয়া পার্টিসিপেট করে। ঠিক আছে, নোট করেছো? আচ্ছা, লেটেস্ট যে অলিম্পিকটা হয়েছে সেটা হয়েছে 2024 সালে। ঠিক আছে, কততম ছিল জানো এটা? এটা হচ্ছে তোমার 33তম অলিম্পিক। 33তম অলিম্পিক। এবং এই অলিম্পিকের যে হোস্ট কান্ট্রি কে ছিল জানো? সেটা হচ্ছে তোমার ফ্রান্স। ফ্রান্সের কোথায় হয়েছে? প্যারিস। ঠিক আছে, প্যারিসে হয়েছিল 33তম অলিম্পিকটা। আচ্ছা, এই অলিম্পিকে 33তম অলিম্পিকের ম্যাসকট কি ছিল? দেখো, এটাকে ম্যাসকটেই বলে। ঠিক আছে, ম্যাসকট হচ্ছে তোমার ফ্রিজি টুপি। আচ্ছা, 2024-এর অলিম্পিকে সব থেকে বেশি পুরস্কার কোন দেশ জিতেছে? প্রথম হয়েছে তোমার আমেরিকা। ঠিক আছে, আমেরিকা দেখো কি কি মেডেল পেয়েছে, গোল্ড পেয়েছে, সিলভারও পেয়েছে, ব্রোঞ্জ। তো আমেরিকা টোটাল গোল্ড পেয়েছিল কটা জানো? 40টা। আচ্ছা, সিলভার কটা পেয়েছে? 44টা। আর ব্রোঞ্জ পেয়েছে 42টা। ঠিক আছে, সব থেকে বেশি পুরস্কার পেয়েছে আমেরিকা। আর ভারত, ইন্ডিয়া টোটাল কটা পুরস্কার পেয়েছে দেখো? গোল্ড, সিলভার, ব্রোঞ্জ। গোল্ড পেয়েছে 0, সিলভার পেয়েছে একটা, ব্রোঞ্জ পেয়েছে কটা? 5টা। ঠিক আছে, তাহলে টোটাল আমরা 6টা প্রাইজ পেয়েছি। ঠিক আছে, 6টা প্রাইজ পেয়েছি। আমাদের র্যাঙ্কিং কত? যদি বলা হয় র্যাঙ্কিং, তাহলে হচ্ছে 71। 71 র্যাঙ্কিং আমাদের অলিম্পিকে। 71 র্যাঙ্কিং হচ্ছে 2024-এ। ঠিক আছে, দেখো ভারত আমাদের অলিম্পিক ইতিহাসে, ভারত প্রথম যে পার্টিসিপেট কে করেছিল জানো? প্রথম পার্টিসিপেট করেছিল তার নাম হচ্ছে তোমার নরম্যান প্রিচার্ড।
নরম্যান প্রিচার্ড। যদি বলা হয় প্রথম মহিলা, সেটা হচ্ছে মেরি লীলা রাও। কি নাম? মেরি লীলা রাও। ঠিক আছে। আচ্ছা, এগুলো কিন্তু প্রথম পার্টিসিপেট, 2024-এ নয়। ঠিক আছে, এগুলো মনে রাখবে অলিম্পিক ইতিহাসে। এগুলো হচ্ছে নোট, অলিম্পিক ইতিহাসে 2024-এ নয়। ঠিক আছে, 2024-এ আমরা টোটাল কি কি পেয়েছি? সিলভার এবং ব্রোঞ্জ। সিলভার পেয়েছি কার কাছ থেকে? নীরজ চোপড়া। নীরজ চোপড়া হচ্ছে আমাদের গোল্ডেন বয়। ঠিক আছে, নীরজ চোপড়া। কিন্তু এবারে আমরা সিলভার পেয়েছি। আচ্ছা, নীরজ চোপড়া কি খেলে? জ্যাভলিন খেলে, জ্যাভলিন। ভালা থ্রো, স্কুলে আমরা ছুটতাম না, সেই তীরের মতো দেখতে কিন্তু অনেক বড়, যেটাকে আমরা ভালা বলতাম। তো সেইটাকে থ্রো করার খেলাটা খেলতো, জ্যাভলিন থ্রো। নীরজ চোপড়া তিনি 89.45 মিটার থ্রো করেছিলেন। ঠিক আছে। আচ্ছা, এখানে গোল্ড যদি বলা হয় কে পেয়েছে অলিম্পিকে 2024-এ, তো সেটা হচ্ছে পাকিস্তানের প্লেয়ার। কি নাম? আরশাদ নদীম। ঠিক আছে, তিনি গোল্ড পেয়েছেন এবং তিনি 92.97 মিটার থ্রো করেছিলেন। ঠিক আছে, যেটা অলিম্পিকের ইতিহাসে সব থেকে মানে দূর থ্রো একটা রেকর্ড। ঠিক আছে, এটা মনে রাখবে। আরেকটা জিনিস মনে রাখবে, ভারত এখনো পর্যন্ত টোটাল 10টা গোল্ড পেয়েছে অলিম্পিকে। তার মধ্যে 8টা গোল্ড পেয়েছে হকির থেকে, একটা পেয়েছে অভিনব বিন্দ্রা। কিসের জন্য? শুটিং। ঠিক আছে, আরেকটা পেয়েছে কে? নীরজ চোপড়া। 2020 যে টোকিও অলিম্পিক, সেখানে জ্যাভলিন থ্রোতেই গোল্ড পেয়েছিল কে? নীরজ চোপড়া। ঠিক আছে, তো অলিম্পিকের ইতিহাসটা এগুলো খুব গুরুত্বপূর্ণ। আর বর্তমানে হেড রয়েছে থমাস বাইচ। ঠিক আছে, নেক্সট FTF, ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। ঠিক আছে, দেখো ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স কি করে? কোন কোন দেশ কোন কোন দেশ আতঙ্কবাদীদেরকে টাকা দিচ্ছে, ঠিক আছে, সাপোর্ট করছে অর্থনৈতিকভাবে, সেই সব দেশকে লক্ষ্য রাখা বা সেই সব দেশকে তোমার নোট করে রাখাটা কাজ হচ্ছে FATF এর কাজ, ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের কাজ। প্রতিষ্ঠিত হয় 1989-এ, 1989 সালে এটা স্থাপিত হয়। হেডকোয়ার্টার হচ্ছে তোমার প্যারিসে, প্যারিসে হেডকোয়ার্টার। আর বর্তমানে হেড হচ্ছে তোমার এলিসা দে আন্ডামাদ্রাজো। ঠিক আছে, নামগুলো একটু অন্যরকম। তো দেখো এই FATF কি করে? দুটো লিস্ট জারি করে। ঠিক আছে, কি করে? দুটো লিস্ট, একটা হচ্ছে ব্ল্যাক লিস্ট, আর একটা হচ্ছে গ্রে লিস্ট। ব্ল্যাক লিস্টে কাদেরকে রাখে জানো? ব্ল্যাক লিস্টে তাদেরকে রাখে যারা অলরেডি যুক্ত এই আতঙ্কবাদীদেরকে টাকা সরবরাহতে। আর গ্রে লিস্টে কারা? যারা যুক্ত হতে পারে। মানে ব্ল্যাক লিস্টে হচ্ছে যারা ফান্ডিং করছে টেরোরিজমকে, আর গ্রে লিস্টে হচ্ছে যারা ফান্ডিং করতে পারে। ঠিক আছে, দেখো ব্ল্যাক লিস্টে কারা কারা রয়েছে সেটা একবার তোমরা দেখে নাও। ব্ল্যাক লিস্টে রয়েছে তোমার ইরান, ইরান রয়েছে। আচ্ছা, আর কে রয়েছে? নর্থ কোরিয়া, কিং জং। ঠিক আছে, আরেকটা রয়েছে তোমার মায়ানমার। এরা হচ্ছে আতঙ্কবাদীদেরকে ফান্ডিং করে। গ্রে লিস্টে কারা ছিল জানো? পাকিস্তান একটা সময় ছিল।
নেক্সট ব্রিক্স, অনেক বড় একটা সংস্থা ব্রিক্স। দেখো ব্রিক্স হচ্ছে কি একটা সংস্থা, যেসব দেশ খুব তাড়াতাড়ি গ্রো করছে ইকোনমিক্যালি তাদেরকে নিয়ে গঠিত। ব্রিক্স যখন প্রথম গঠন হয় তখন তাদের টোটাল 4টা দেশ ছিল, এবং 4টা দেশের প্রথম যে ওয়ার্ড সেইগুলা নিয়ে নামকরণ হয়। বি ফর দেখো ব্রাজিল, হচ্ছে আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, ঠিক আছে, চায়না এবং সাউথ আফ্রিকা। তো এই 4টা দেশ নিয়ে প্রথমবার ব্রিক্স এর গঠন হয় 2001 সালে, ঠিক আছে, 2001 সালে এটার গঠন হয়। আচ্ছা, বর্তমানে ব্রিক্স এর যে সদস্য সংখ্যা সেগুলো একবার দেখে নাও, কে কে রয়েছে। এই 4টা তো রয়েছে, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, 5টা রয়ে গেছে, ঠিক আছে। এই 5টা দেশকে, সরি 4টা বললাম না, প্রথমে 4টাই ছিল, ঠিক আছে, প্রথমে 4টাই ছিল, তখন এটার নাম ছিল ব্রিক, ঠিক আছে, ব্রিক। পরবর্তী ক্ষেত্রে যখন সাউথ আফ্রিকা যুক্ত হয় তখন এটার নাম হয় ব্রিক্স, ঠিক আছে। প্রথমে ব্রিক ছিল, তারপর ব্রিক্স হয়। তাহলে প্রথমে 4টা দেশ কি, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, এই 4টা দেশ মিলে এগুলো হচ্ছে ফাউন্ডার, ঠিক আছে। পরবর্তী ক্ষেত্রে সাউথ আফ্রিকা, তারপর ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান, ইউএই এবং ইন্দোনেশিয়া যুক্ত হয়েছে। এখন বর্তমানে সদস্য হচ্ছে তোমার কটি, 10টা দেশ বর্তমানে সদস্য। এরপর কোথায় কোথায় বৈঠকগুলো হবে দেখো, 2023-এ হয়েছে সাউথ আফ্রিকা, 2024-এ হয়েছে রাশিয়াতে, 2025-এ হবে ব্রাজিলে এটার বৈঠক, ঠিক আছে। তো প্রত্যেকটা দেশের কিছু কিছু কারেন্সি রয়েছে, যেটাকে বলা হয় ব্রাজিল, মানে আমাদের ব্রিক্সের মধ্যে যে দেশগুলোর কারেন্সি রয়েছে, ঠিক আছে, ব্রিক্সের মধ্যে যে দেশগুলোর কারেন্সি রয়েছে তাদেরকে বলা হয় 5R কারেন্সি। কার কার রয়েছে, রিয়াল, রুবেল, রুপিস, রেমেনবি এবং রান্ড, প্রত্যেকের আর আছে। দেখো ব্রিক্স কান্ট্রিগুলোর এই কারেন্সিগুলোতে প্রত্যেকটার আর রয়েছে। রিয়াল, এটাকে অ্যাকচুয়ালি রিয়াল নয়, রিয়েল উচ্চারণ হবে, রিয়েল, ঠিক আছে, উচ্চারণটা হবে রিয়েল। এটা হচ্ছে তোমার ব্রাজিলের মুদ্রা, ব্রাজিলের মুদ্রা, ঠিক আছে। দেখবে মুদ্রাটা দেখতে এরকম, আর তারপর কাটা, এসটা কাটা, এটা হচ্ছে রিয়েল। আচ্ছা, রুবেল, রুবেল কোথাকার জানো, রাশিয়া, রাশিয়া কিরকম চিহ্নটা এরকম। রুপিস হচ্ছে ইন্ডিয়া, তোমরা জানো। রেমেনবি, রেমেনবি হচ্ছে চায়না, ঠিক আছে, রেমেনবি। আর একটা হচ্ছে ইউয়ান, ঠিক আছে, আর একটা হচ্ছে রান্ড, এটা হচ্ছে তোমার সাউথ আফ্রিকা। দেখো ফাউন্ডিং যে 4টা মেম্বার, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না, ব্রিক, তাদের কারেন্সি এবং পরবর্তী ক্ষেত্রে সাউথ আফ্রিকার কারেন্সি নিয়ে 5R কারেন্সি রয়েছে তোমার ব্রিক্সে। তারপর হচ্ছে WWF, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড, ঠিক আছে, এটা স্থাপিত হয় 1961 সালে। হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডে, এবং এটার লোগোতে কি রয়েছে, জায়ান্ট পান্ডা। তো দেখো আজকের যে ক্লাস, আজকে মোটামুটি তোমাদের সাথে যতগুলো সম্ভব, ঠিক আছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সেগুলো নিয়ে আলোচনা করেছি। পরের দিন একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, ঠিক আছে।